ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ছাত্রদল এবং শিবির ক্যাডাররা পরিস্থিতি ঘোলাটে করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। পবিত্র আশুরা আজ, তাজিয়া মিছিলে হাজারো ভক্তের ঢল। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা কাল, বাড়বে সুদ হার, কমবে টাকার প্রবাহ। ট্রাম্পকে পূর্ণ সমর্থন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি ও রন ডিস্যান্টিসের। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেখছেন এটিএন নিউজ। বেলা ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে কোনো সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের প্রথম সভা শেষ হয়। এরপর সদস্যরা দ্বিতীয় বৈঠকে বসেন উপাচার্যের বাসভবনে। সেখান থেকেই এই সিদ্ধান্ত আসে। এদিকে নিরাপত্তার জন্য ক্যাম্পাসে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিজিবি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজিবি ও পুলিশ ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে আলটিমেটাম দেয়। এমন পরিস্থিতিতে সকাল থেকে আতঙ্কে হল ছাড়া শুরু করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। বিজয় ৭১ হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেয়ায় গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট সভাও হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন মূলত ইস্যু হল ছাড়া না ছাড়া নিয়ে, কারণ বেলা 12টার মধ্যেই কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে সকল আবাসিক হল থেকে শিক্ষার্থীদেরকে চলে যেতে হবে, অর্থাৎ হল ছাড়তে হবে। সিন্ডিকেটের মিটিংয়ে এমন সিদ্ধান্তের পরে সেটি 12টার দিকে জানা যায় এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের কার্যালয় সেখানে সিন্ডিকেটে বৈঠক হয়। এরপর শিক্ষকদেরকে নিয়ে উপাচার্য তার বাসভবনে আরেকটি বৈঠক করেন এবং এরপরেই সেই সিদ্ধান্ত হয়। কিন্তু আমরা যেটা আগেই বলেছিলাম যে আন্দোলনকারীদের একটি অংশ তারা 11:30টার থেকেই বলা যায় যে উপাচার্যের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তারা হল ছাড়বেন না এবং সেই সঙ্গে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত বাড়তি কেন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা এই নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেটি প্রত্যাহারের যে দাবি সেই দাবি জানাচ্ছেন। যদিও তাদের আজকে বেলা 2টায় তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি কাফন মিছিল এবং সেই সঙ্গে গায়বান জানাজা সেটি রাজু ভাস্কর্যের সামনে হওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে টিএসসি এলাকাতেও বাড়তি নিরাপত্তা বাহিনী রয়েছে। ফলে শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায়, একটি অংশ উপাচার্যের কার্যালয়ের সামনে, আরেকটি অংশ কার্জন হল এলাকাতে, বিভিন্ন এলাকাতে তারা ভাগ ভাগ হয়ে তারা ছোট ছোট অংশ বিভক্ত হয়ে তারা তাদের যে দাবি পক্ষে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর ও কুষ্টিয়া সহ সারা দেশের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে মেয়েদের এবং রাত ১০টার মধ্যে ছেলেদের হল ছাড়তে বলা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১১টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সহিংসতায় ছাত্রদল শিবির, যার উস্কানি দিয়েছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ সরকারের মন্ত্রীদের। কোটা আন্দোলনের নামে চলা সহিংসতা প্রতিরোধে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদেরও মাঠে নামার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর পরিস্থিতি অনেকটাই থমথমে। তাই চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে তেজগাঁওয়ের কার্যালয়ে যৌথ সভা করে আওয়ামী লীগ। আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ? যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে, যার মূল উদ্দেশ্য কোটা বিরোধী আন্দোলনের আড়ালে সরকার উৎখাতের চেষ্টা। লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। ওবায়দুল কাদেরের দাবি, কোটা আন্দোলন শিক্ষার্থীরা শুরু করলেও সেখানে এখন তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের নির্দেশ দেন তিনি। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে। ফোনালাপ ফাঁস হয়েছে। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে তিনি বলেন, শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতে গিয়ে বিএনপির হাতের পুতুল হয়েছে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা, সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল। কারো উপর ভর করে বিএনপিকে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। কিভাবে কোটা সংস্কারের দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কোথাও কোথাও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ফেনীতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন পুলিশসহ ২০ জন। দুপুর ১২টার দিকে ফেনী শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ বাধা দেয়। সংঘর্ষে আহত হন ২০ জন। রাজশাহীতে হল ছাড়ার নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জে সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের একাংশ রেলপথ অবরোধ করে। এতে ঢাকার সাথে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল নিয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান নেন। এছাড়া হবিগঞ্জ, ঝিনাইদহ, জামালপুর, যশোর, টাঙ্গাইল ও সুনামগঞ্জে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজার পর পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সেখান থেকে অন্তত 10 জনকে আটক করে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার নিহতদের জন্য বাদ জোহর বায়তুল মোকাররমে বিএনপি ও তার শরিক দলগুলোর গায়েবানা জানাজা কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। জানাজা শেষে সেখানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাজায় পুলিশি বাধার অভিযোগ করে বলেন, আলোচনার মাধ্যমে ন্যায়সঙ্গত দাবির সমাধান না করে ছাত্রদের হত্যা করেছে সরকার। বলেন, আন্দোলনে বিএনপি জড়িত নয়, তবে সমর্থন রয়েছে। সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখানী ইউনিয়নের বাবুনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। এ সময় শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর শহরে মিছিল বের করলে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হন সাইদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, যিনি কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তাকে কিন্তু পুলিশ গুলি করে কিন্তু হত্যা করেছে, এমনটাই অভিযোগ এখানকার শিক্ষার্থীদের। এবং সেই সাথে কোঠা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিন্তু বর্বরোচিত হামলা চালিয়েছে এখানকার পুলিশ এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক বিভিন্ন দলের যারা ছাত্রলীগ এবং এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার শিক্ষার্থীদের। এই সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী, পুলিশ এবং সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মী সহ এবং সাংবাদিক সহ প্রায় অন্তত 50 জনেরও বেশি আহত হয়েছেন। আমরা যদি একটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনটা আপনাদেরকে দেখাই, আমরা আজকেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা আবু সাইদের যে হত্যার ঘটনার কিন্তু তারা বলছেন যে তাকে আসলে নির্বিচারে নিরস্ত আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। আসলে তারা কিন্তু এমনটাই দাবি করছেন। এটা বলে কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থী তেমন আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না। যে কজন শিক্ষার্থী বা প্রায় 200-300 শিক্ষার্থী এসেছে এখানে, তারা তার গায়েবী জানাজায় অংশগ্রহণ করেছে। তো সবকিছু মিলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাইদকে যে পুলিশ গুলি করে হত্যা করেছে এমন যে অভিযোগ, সেই অভিযোগের কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে বের করে তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তো এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। অন্য প্রসঙ্গ, ঢাকায় পালিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শিয়া মুসলিম সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ যোগ দেন এই মিছিলে। নিরাপত্তার চাদরে ঢাকা তাজিয়ার এবার তেমন উগ্র মাতম ছিল না। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় মহররমের তাজিয়া মিছিল। আরাফাত ইসলাম শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় মঙ্গলবার রাত থেকেই তাজিয়ার জন্য জমায়েত হয়েছিল শিয়া মতাবলম্বীরা। সকাল 10টায় তাজিয়ার সাজসজ্জা নিয়ে মিছিল বের হয় এখান থেকেই। হাই হোসেন হাই হোসেন রবে মুখরিত হয় ঢাকার রাজপথ। শোকের কালো পোশাকে মাতম নিয়ে পথে নামেন সব বয়সের নারী পুরুষ। পতাকা এবং তাজিয়া শোভিত সেই মিছিল এগিয়ে চলে ধীর গতিতে। মিছিলের আগে মুহররমের তাৎপর্য তুলে ধরেন তাজিয়ার প্রধান সমন্বয়কারী। পবিত্র আশুরা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সত্যকে প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন ইসলাম 61 হিজরিতে কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। তাজিয়া যে পথে আসছে আগে থেকেই সেই পথে অপেক্ষমান আরও নারী পুরুষ। মিছিল যতই এগিয়েছে বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা।
মহররমের তাজিয়া ঢাকার পথে রূপ নিয়েছে মিলন মেলায়। একই জিনিস, একই ফিলিংস, আমাদের একই। আগে কালা পাহাড় বেরোতো, এখন সেটা বের হয় না। পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলায়ে যতটুকুই বের হচ্ছে আলহামদুলিল্লাহ। শিয়া মুসলিমদের উৎসব, তবে এখানে ধর্মের বাড়াবাড়ি নেই। যোগ দেন অন্য ধর্মের মানুষও। তাদের কাছে ধর্মের মোড়কের চেয়ে বন্ধন বড়। ধর্মের কোনো ভেদাভেদ নাই, হিন্দু আর মুসলমান নাই, এটা আমরাও পালন করি। মিছিলের নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারের শোক মিছিলে তাই ছিল না উগ্র মাতম। কারবালার মাটি মুখে শরীরে লাগিয়ে মিছিলকারীদের পানি পান করিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন সাধারণ মানুষ। উৎসব ধর্মীয়, তবে বাংলাদেশে এই উৎসব পরিণত হয়েছে লোকজ উৎসবে। বাংলাদেশের তাজিয়া মানে ভাইয়ে ভাইয়ে মেলবন্ধন, মানে অসম্প্রীতির বাংলাদেশ। যে কোনো অপশক্তিকে রুখতে এই ভ্রাতৃত্বের বন্ধন হতে পারে আগামী দিনে চলার শক্তি। ঢাকার তাজিয়া মিছিল থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। কোটা আন্দোলন প্রসঙ্গ আরেকবার। বরিশাল নগরে নথুল্লাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন কবির, নথুল্লাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, এই বিষয়ে এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছেন, আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। যেমনটা বলছি, সংঘর্ষ এখনো চলছে, কিন্তু এখানে যে শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষ চলছে, তারা গ্রেনেড নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, টিয়ার নিক্ষেপ করছে, গুলি বর্ষণ করছে। একটি জিনিস বলতে পারি যে আমরা এতক্ষণ আটকা পড়েছিলাম, এখন একটু নিরাপদ জায়গায় এসেছি। আমি নতুল্লাবাদ থেকে একটু বিএম কলেজের কাছাকাছি এসে দাঁড়িয়েছি, কারণ এখনো যেখানে ওখানে সংঘর্ষ চলছে এবং সংঘর্ষের কারণে কোনো রকমেরই যাওয়া যাচ্ছে না। সেখানে আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করে আমরা বিষয়টি জানানোর চেষ্টা করছি এবং সংঘর্ষ চলছে। সেই 12টা থেকে সংঘর্ষ শুরু হয়েছে, সেই সংঘর্ষ এখনও চলছে এবং এইমাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেছে এবং এই মুহূর্তেও একটি ছাত্র গুলিবিদ্ধ, তার গুলি লাগছে গায়ে, তাকে নিয়ে যাচ্ছে সামনে। আপনি দেখতে পাচ্ছেন টোটাল রাস্তা একেবারে মানে শুনশান, রাস্তায় এদিকে কোনো লোক নেই, সব কিছুই দোকানপাট সবকিছু বন্ধ রয়েছে। গোটা নগরী যেন এখন থমথমস্তা বিরাজ করছে, শুধুমাত্র নতুল্লাবাদে নয়। এই সংঘর্ষ চলছে বরিশাল ঢাকা মহাসড়কের নতুল্লাবাদ চৌমাথায় সংঘর্ষ চলছে, কাশীপুরি সংঘর্ষ চলছে এবং গোটা প্রায় 3 কিলোমিটার এলাকা নিয়ে সংঘর্ষ চলছে। সংঘর্ষের কারণে মানুষ চরম নিরাপত্তা নিতে পারছে এবং হাজার হাজার যাত্রী বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে এবং ছাত্ররা আহত হচ্ছে। পুলিশও তাদের অ্যাকশনে তাদের অব্যাহত রয়েছে। এদিকে আমরা যদি জানতে পেরেছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও 3টা বারে সেখানে অবরোধে নামার কথা এবং সেটি আমরা যদি জানতে পেরেছি, তারা গার্বেনা জানাজা করার পরে তারাও সড়ক অবরোধ করবে। কিন্তু এদিকে সড়ক অবরোধ যে বরিশালে করছে শিক্ষার্থীরা, তাদের উপর যেভাবে টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, সাধারণ মানুষ আহত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে সংঘর্ষ চলছে সেখানে শুধু ধোঁয়ার দেখা যাচ্ছে, কোন রকমের কেউ নিরাপদে বেরোতে পারছে না। মানুষ একেবারে নিরাপত্তাহীনতা ঢুকছে এবং আন্দোলনকারীরা তারাও জবাব দিচ্ছে, পুলিশের টিয়ার সেলের তারাও ইটপাটকেল নিক্ষেপ করে জবাব দিচ্ছে। সংঘর্ষ চলছে এবং রোডের বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এই ছিল বরিশালের যে আন্দোলনকারী শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে সংঘর্ষ, তার সর্বশেষ। হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল নগরীর নথুল্লাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবং সেই বিষয়ে সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে অভিযোগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়া হয়নি, তবে স্বাধীন বাংলার মাটিতে যখন রাজাকার স্লোগান দেয়া হলো, ভাঙচুর ও জানমালের ক্ষতি করা হলো, তখন বিশৃঙ্খলা রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেইটাকে বিকৃত করে কত দুঃসাহস! 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারাই নিজেরাই প্রকাশ করেছে।
এবারে জনদুর্ভোগের ঢাকার জলজট নিরসনে আবারও খাল উদ্ধারে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও অন্তত 4টি খাল পরিষ্কার করে পানি প্রবাহ ঠিক করার লক্ষ্য তাদের, যাতে বৃষ্টির পানি জমার আগেই নদীতে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু ভূমিদস্যুদের বাধায় খাল উদ্ধার প্রক্রিয়া বিঘ্নিত হয় বলে অভিযোগ দক্ষিণ সিটি মেয়রের। বর্ষায় এমন ভারী বৃষ্টি খুবই স্বাভাবিক, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই রাজধানীতে এমন জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে বাসিন্দাদের। সমালোচনায় পড়ে সিটি কর্পোরেশনগুলো, বিশেষ করে খাল নদীগুলো যেহেতু দক্ষিণেই বেশি, অভিযোগ অনুযোগের তীরও সেদিকেই বেশি। পরিস্থিতি সামলাতে হিমশিম দক্ষিণ সিটি কর্পোরেশন। বরাবরই দখল হওয়া খালগুলো উদ্ধার ও সেগুলোতে পানি প্রবাহ ঠিক রাখার চেষ্টার কথা বলে আসছেন তারা। এবারে জলাবদ্ধতা নিরসনের কঠিন অভিজ্ঞতার পর খাল উদ্ধারের উদ্যোগ আরও বাড়ল। যেমন দক্ষিণ সিটির সানারপাড় এলাকায় মহাসড়কের কাছের খালটি সম্প্রতি পরিষ্কার হয়েছে। বুধবার সকালে সেটি পরিদর্শন করেন মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল নদী ঠিক রাখাই বড় সমাধান, কিন্তু দখলবাজরা এখনো সক্রিয়। আপনারা লক্ষ্য করেছেন যে ভূমিদস্যুরা একত্রিত হয়েছে, একাত্রা হচ্ছে এবং তারা আমাদেরকে বাধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, ইনশাআল্লাহ আমরা শক্কখোলো শ্যামপুর খাল সহ মান্ডা, জিরানি, কালুনগর খাল আমরা পূর্ণরূপেই ইনশাআল্লাহ আমরা দখলমুক্ত করব এবং তাদেরকে এই খালগুলোকে আমরা পূর্ণরূপে ফিরিয়ে আনব। নাগরিকদের সচেতনতায়ও জোর দেন তিনি। যে খালগুলো আমাদের আয়ত্তে এসেছে সেগুলো পরিষ্কার করার পরেও দেখা যায় যে 3 মাস বা 6 মাস যেতে যেতেই সেগুলো আবার উপরের অংশ ভরাট হয়ে যায়। এই বর্জ্য ফেলা যদি খালে বন্ধ না করে তাহলে এর কোনো সুরাহা কিন্তু আমরা করতে পারছি না। এই প্রেক্ষিতে আইন আছে, প্রয়োজন হলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা শাস্তি দিতে বাধ্য হব। মাঝে মাঝে খালগুলো এভাবে কিছুটা পরিষ্কার করা হলেও বৃষ্টির পানি দ্রুত নামাতে তা যথেষ্ট নয় বলছেন বাসিন্দারা। নিয়মিত তদারকি চান তারা। বৃষ্টির পানি এই তো বাড়িঘর ডুবে হয়ে যায়। এই যে রাস্তাঘাটটা এটা আরেকটু পরিষ্কার করে দিলে আর কি আরেকটু ভালো হইতো, যাতে ময়লাটা একবারে বের হয়ে যায়। এইভাবে ফলাইতে হয় মশা। একবার সন্ধ্যার সময় যদি আসেন আপনি আমার সাক্ষাৎকার নেবেন না, পাগল হয়ে যাবেন গা। এই যে খালের ময়লা পানি যত দ্রুত যাইতে পারে এই ব্যবস্থা করতে বলেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, বাড়বে সুদ হার, কমবে টাকার প্রবাহ। আগামীকাল বিকেলে ঘোষণা হতে যাওয়া নতুন মুদ্রানীতিতে থাকছে না খুব বেশি পরিবর্তন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বিশ্বজুড়ে যখন মূল্যস্ফীতি কমছে তখন বাড়ছে বাংলাদেশে। বাজারে চলছে ডলার সংকটও, ব্যাংকগুলোতে কমছে টাকার প্রবাহ। আর্থিক খাতের এসব সমস্যার লাগাম টানতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7% কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহার রাখা হবে বাজার ভিত্তিক। এতে সুদহার আরও বাড়বে, ফলে চাপে পড়বেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন সুদহার বাড়লে কমবে বিনিয়োগ, প্রভাব পড়বে কর্মসংস্থানে। মূল্যস্ফীতি সরকার এটাকে কন্ট্রোল করার জন্য যদি ব্যাংকের সুদহার বাড়ানো হয়, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আপনার ফলপ্রসূ হবে। আমি মনে করি হিতে বিপরীত হতে পারে। অবশ্যই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণের মধ্যে রেখে যেটা মুদ্রানীতি যেটা করতে চাচ্ছে সেটা যেন করে। আমরা বলবো যে এটি যেন ব্যবসা বান্ধব হয়। ব্যবসা বান্ধব যদি মুদ্রানীতি না হয় তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সুদের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে নতুন আগ্রহী যারা এখানে ইনভেস্ট করতে তারা কিন্তু আর আগ্রহী হবেন না। বিশ্লেষকরা বলছেন মুদ্রানীতির মাধ্যমে দ্রুতই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতির মূল কারণ হলো আমাদের সরবরাহের দিক থেকে আমরা যে যোগান দিচ্ছি সেই যোগানে টান পড়েছে। মুদ্রানীতির মাধ্যমে যদি আমরা মূল্যস্ফীতি কমায় আনতে চাই তাহলে পরিপূর্ণ প্রভাব দেখতে আমাদেরকে 9 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। ফলে আমি খুব আশাবাদী না যে এখন মুদ্রানীতির মাধ্যমে এমন কিছু একটা
জাদুঘরে কিছু করে চলে আসবে, জাদুঘরে কিছু হয়ে যাবে যেটা মূল্যস্ফীতি নামায় আনে, মনে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর তাগিদ তার। মানুষের নাবিশ্বাস উঠেছে এই যে মূল্যস্ফীতিতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর শহরে বেড়েছে কুকুরের উপদ্রব। গত 2 মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন 200-র বেশি মানুষ। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কুকুরের কামড়ে আক্রান্তরা হাসপাতালে পাচ্ছেন না সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। লক্ষ্মীপুর শহরে বেসুমার বেওয়ারিশ কুকুর, তাদের উপদ্রব ও আক্রমণে অতিষ্ঠ জনজীবন। গত 2 মাসে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত শিশু, বৃদ্ধ, নারী সহ 200-রও বেশি মানুষ। বিড়ালের কামড়ে আহতের সংখ্যাও কম নয়। এ ধরনের রেবিট অ্যানিমেলের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। মৃত্যু এড়াতে জলাতঙ্কের টিকা নেওয়ার নিয়ম, অথচ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালেই নেই সেই জীবন রক্ষাকারী টিকা। আক্রান্তরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন ভ্যাকসিন। 130 টাকা করে 4 জন মিলে ভ্যাকসিন বাইরে থেকে কিনে আয় না, তারপর হসপিটালে দেওয়া লাগতেছে। পৌর মেয়র বলছেন, প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী নির্বিচারে মালিকবিহীন প্রাণী নিধন বা অপসারণ দণ্ডনীয় অপরাধ। কুকুর বন্ধাকরণ কার্যক্রম বন্ধ, ফলে বংশবিস্তার চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। সরকারিভাবে কুকুরের ভ্যাকসিনও বন্ধ, এতে সাধারণ মানুষ পড়ছে মৃত্যু ঝুঁকিতে। আমরা এখন ভ্যাকসিন সরবরাহ পাই না পাওয়ার কারণে আমরা কুকুরকে যে ভ্যাকসিন দিব সেই ভ্যাকসিনের কার্যক্রমটা এখন বন্ধ আছে। যদি আমরা আবার সরকার থেকে এই ধরনের কোনো আমরা এই কার্যক্রম পাই, তাহলে আমরা আবার পুনরায় এই কার্যক্রমটা চালু করতে পারব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাজবাড়ীতে অজানা রোগে পাতা শুকিয়ে মরে যাচ্ছে মরিচের গাছ। বাজারে ভালো দাম থাকলেও বিক্রি করার মতো মরিচ নেই চাষির ঘরে। কৃষি বিভাগ বলছেন, তীব্র দাবদাহের প্রভাবে ফলন কম। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। মাঠ ভরা মরিচ ক্ষেতের যত্নে ব্যস্ত কৃষক, কিন্তু অজানা রোগে শুকিয়ে যাচ্ছে গাছের সব পাতা। গাছে নেই মরিচ, সার, কীটনাশক, এমনকি সেচ দিয়েও ফলবান করা যাচ্ছে না গাছ। বাজারে চাহিদা প্রচুর, দামও ভালো, কিন্তু বিক্রির মরিচ নেই খেতে। বড় ক্ষতির মুখে পড়েছেন রাজবাড়ির চাষিরা। মরিচ খাতে খুব খারাপ, মরিচ খাতে মরিচ ধরতেছে না, সেচ দেওয়া হয়েছে, কীটনাশকে কাজ হচ্ছে না, সময় মতো আবহাওয়ার সাথে আমরা মিলাইতে পারতেছি না। এই কারণে খাত খোলার সম্ভাবনা, মানে ক্ষতির সম্ভাবনাটা বোঝা যাচ্ছে। আগে একটা সাজে 8-9 মণ করে মরিচ হইতো, এখন 2 কেজিও মরিচ হয় না। যদি বৃষ্টি বাদল ঠিক মতো নামতো তাহলে হয়তো কিছু টাকা বেঁচে কিনে সবাই ঘরে উঠতে পারতো। কৃষি কর্মকর্তা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই পানি কম বেশি হলে গাছ অসুস্থ হয়ে পড়ে। এবছর অনাবৃষ্টি আর তীব্র দাবদাহের কারণে পাতা শুকিয়ে গেছে, তাই এবার এমন ফলন বিপর্যয়। গরমে আক্রমণ বেড়ে যায়, যে কারণে পাতাগুলো শুকিয়ে গেছে এবং প্রচন্ড রোদে তাপে আপনার যে সকল গাছে আপনার ফুল আসছিল সেই ফুল ওগুলো ঝরে গেছে ম্যাক্সিমাম। তো এটা হলো আসলে মূলত কারণ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যদিও দুপুরবেলা গায়েবানা জানাজা আয়োজন করার দাবি জানিয়েছিল যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা, কিন্তু সেই আন্দোলনের পূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এছাড়া দুপুরবেলা কিন্তু শিক্ষকদের একটি অংশ তারা অপরাজয় বাংলায় সেখানে তারা সমাবেশ করেছেন এবং তারা দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের একটি প্রত্যক্ষ ইন্ধনেই আসলে এই হামলাগুলো করা হচ্ছে শিক্ষার্থীদের উপর। কাজেই তাদেরও সমান দায় রয়েছে এই হামলার জন্য। কাজেই এবং যারা আসলে যে সকল নেতাদের উস্কানিতে ছাত্রলীগ কিংবা অন্যান্য সংগঠন হামলা করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এমনটা দাবিও জানিয়েছেন সে সকল শিক্ষকরা। এর পাশাপাশি তারা শাহবাগ থানায় গিয়ে 2 জন শিক্ষার্থী যারা আটক ছিলেন শাহবাগ থানায় তাদেরকে উদ্ধার করে তারা আসলে বিজয় মিছিলও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সব দিক মিলিয়ে আন্দোলনকারী
এবং সাধারণ শিক্ষার্থীরা এর পাশাপাশি শিক্ষকরা এবং তাদের মুখোমুখি অবস্থান নিয়েছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবকিছু মিলিয়েই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা শেষ কোথায় সেটি জানতে হলে আজ সন্ধ্যা 6টায় যখন কিনা আবাসিক হলগুলো বন্ধ করা হবে কিংবা বন্ধ করার চেষ্টা করা হবে তখনই এর শেষটি দেখা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ। দেশের বাইরের খবর। একসময় তীব্র সমালোচনা করলেও এখন ট্রাম্পকে পূর্ণ সমর্থন করছেন দুই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি ও রন ডিস্যান্টিস। এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টার পর নিরাপত্তা বাড়ানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। এগিয়ে আসছে মার্কিন নির্বাচন। হামলা, মামলা ও নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের অবস্থান ক্রমশই পাকাপোক্ত করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের অপর দুই সমালোচক নিকি হ্যালি ও রন ডিস্যান্টিসেরও পূর্ণ সমর্থন আদায় করলেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে একই মঞ্চে দেখা গেল ট্রাম্প, নিকি হ্যালি ও রন ডিস্যান্টিসকে। এ সময় দেয়া বক্তৃতায় দলের সবাইকে এক হয়ে জো বাইডেনকে পরাজিত করতে রিপাবলিকান সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা। এদিকে ট্রাম্পকে নিয়ে ইরানের পরিকল্পনার কথা জানার পরেই গত জুন থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। এ সময় প্রেসিডেন্টের নিরাপত্তায় ড্রোন, রোবোটিক কুকুর ও বাড়তি কর্মী মোতায়েন করার কথা জানায় সংস্থাটি। গত রোববার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে নির্বাচনী প্রচারে কানে গুলি খেয়ে আহত হন ট্রাম্প। মারা যান তার এক সমর্থক। যদিও এ ঘটনার সঙ্গে ইরানি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি মার্কিন সিক্রেট সার্ভিস। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব বেলা ৩টার নিউজ আওয়ার। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ ওবায়দুল কাদেরের। পবিত্র আশুরা আজ, তাজিয়া মিছিলে হাজারো ভক্তের ঢল। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা কাল, বাড়বে সুদ হার, কমবে টাকার প্রবাহ। ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানি হুমকির কথা জানালো মার্কিন সিক্রেট সার্ভিস। ভূমিদস্যুদের বাধায় খাল উদ্ধার ব্যাহত হয়, অভিযোগ দক্ষিণ সিটি মেয়রের। লক্ষ্মীপুরে কুকুর আতঙ্ক, 1 মাসে কামড়ে আহত 2 শতাধিক। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।